হাওড়া জেলার আন্দুল একটি ব্যস্ততম শহর। হাওড়া জেলার মধ্যমণি না হওয়ার কারণে হাওড়ার মতো অত ঘন জনবসতিপূর্ণ না হলেও জনঘনত্ব একেবারে কিন্তু কমও নয়। এককালে এই অঞ্চল লিখেছিল এক গৌরবময় আখ্যান। বাংলার সম্ভ্রান্ত রাজবাড়িগুলোর মধ্যে আন্দুল রাজবংশ বিশেষভাবে উল্লেখযোগ্য, যদিও আজ আর তার কোনো চিহ্ন অবশিষ্ট নেই। আজ প্রাসাদটাও ভগ্নপ্রায় হয়ে গেছে, কিন্তু এককালে বড়লাটদের প্রিয় পাত্র ছিলেন এই আন্দুল রাজবাড়ির রাজারা। তাদের আনাগোনাও লেগেই থাকতো এই আন্দুল রাজবাড়িতে। চলুন আজকের পর্বে তবে জেনে নিই সেই সব ইতিহাসই। নমস্কার, চ্যানেল শিখা লেখালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের সাথে। চলুন তবে শুরু করা যাক। এই আন্দুল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দেওয়ান রামচরণ রায়। তিনি ছিলেন উচ্চ শ্রেণীর কায়স্থ, বুদ্ধিতে ছিলেন তুখর, পার্সি এবং আরবি ভাষায় ছিলেন পারদর্শী এবং কাজ চালানোর মতো ইংরাজি ভাষাও শিখেছিলেন। আর সেই সুবাদেই অষ্টাদশ শতকের মধ্যভাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে জুটে গিয়েছিল একটি চাকরি। তখন তার মাসোহারা বেতন ছিল 20 টাকা। এরপর তিনি কয়েক বছর হুগলি জেলার উকিল পদেও নিযুক্ত হয়েছিলেন। আর তারপর পলাশীর যুদ্ধের সময় 60 টাকা বেতনে তাকে নিযুক্ত করা হয় কোম্পানির দেওয়ান পদে। তার অসাধারণ পারদর্শিতা, দক্ষতা ও ব্যক্তিত্ব তাকে কোম্পানির বিশ্বাসী পাত্রে পরিণত করেছিল। লর্ড ক্লাইভের স্নেহের পাত্রে পরিণত হন তিনি। আর অন্যদিকে পলাশীর যুদ্ধে কোম্পানির জয় বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে এক আমূল পরিবর্তন নিয়ে আসে। কোম্পানিও তাদের বিশ্বাসী কর্মচারীদের প্রতি আরও সদয় হয়। ফলে রামচরণের ভাগ্যের চাকাও ঘুরতে শুরু করে তরতরিয়ে। এরপর আর তার বা তার পরিবারের পেছনে ঘুরে তাকাতে হয়নি। এর মাঝে হয়ে যায় 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ। সেখানেও ইংরেজদের জয় হয়, আর রায় পরিবারও পায় তাদের উপহার। এরপর 1765 খ্রিস্টাব্দে সম্রাট প্রকাশিত ফরমানের পর কোম্পানির খুঁটি এদেশে আরও মজবুত হয়। এর সাথেই দিল্লির সম্রাট কোম্পানিকে আরও তুষ্ট করার জন্য কোম্পানির কিছু কর্মচারীকে যথাযোগ্য উপাধি দেওয়ার ব্যবস্থা করেন। এই সময় লর্ড ক্লাইভ দেওয়ান রামচরণ রায়কে উপাধি দেওয়ার জন্য সুপারিশ করেন, কিন্তু রামচরণ সেই উপাধি নিজে না নিয়ে তার পুত্র রামলোচন রায়কে দেওয়ার ইচ্ছে প্রকাশ করলে ক্লাইভ তাতে রাজি হয় এবং সম্রাট রামলোচন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন। এছাড়াও রামলোচন রায়কে সশস্ত্র 5000 সৈনিকের অধিনায়কত্ব করবার এবং ঝালর দেওয়া পালকি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। আর এর সাথেই আন্দুল রাজবাড়িতে আসে একটি 4 ফুট 7 ইঞ্চি দীর্ঘ, 3 ইঞ্চি মুখগহ্বরের ব্যাসযুক্ত একটি কামান। বর্তমানে কামানটি ওই রাজবাড়িতেই রাখা আছে। সে যাই হোক, রামচরণের নিষ্ঠায় তুষ্ট হয়ে ওয়ারেন হেস্টিংস তাকে ঝোড়হাট গ্রামটি নিষ্কর দান করেছিলেন। আবার মির্জাফরের রাজত্বকালেও কোলারা, তালুক সহ অন্যান্য গ্রাম এবং কাসিম আলী খাঁয়ের আমলে তিনি পরগনাও পেয়েছিলেন। এইভাবেই আন্দুল রাজবাড়ির রাজকোষও বৃদ্ধি পেতে শুরু করে। এরপর রামচরণ মারা গেলে রামলোচন বসেন সিংহাসনে। রামচরণের মৃত্যুতে কোম্পানির ডাইরেক্টররা রামলোচনের কাছে একটি সমবেদনাপূর্ণ পত্রও পাঠিয়েছিলেন। রামলোচনও ছিলেন তার পিতার মতোই আদেশানুবর্তী। তার সময়েও রাজত্ব বেশ বৃদ্ধি পায়। তিনি কালীঘাট মন্দিরের সামনে নাট মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন। তার মৃত্যুর পর তার ছেলে কাশীনাথ রায় বসেন সিংহাসনে। তিনি আন্দুলের অন্নপূর্ণা দেবীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তার মৃত্যুর পর রাজা রাজনারায়ণ বর্তমানের আন্দুলের সুউচ্চ প্রাসাদটি তৈরি করেন। তিনি ছিলেন সঙ্গীতানুরাগী। তার আমলে দেশের নানান প্রান্ত থেকে গায়করা নিমন্ত্রণ পেত এই রাজবাড়িতে। সাথে নাচে গানে দক্ষ বাইজিদের উচ্চাঙ্গ সঙ্গীত ও নৃত্য তো ছিলই।
বহু রাজপুরুষ ও দেশীয় রাজারা আসতেন এই জলসায়। 1836 খ্রিস্টাব্দে লর্ড অকল্যান্ড তাকে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন, সাথে রত্নখচিত তরবারি ও ছুরি প্রদান করেছিলেন। তার রাজত্বের পর তার ছেলে বিজয় কেশব রায় রাজত্ব করেন কিছু বছর। তারপর তিনি মারা গেলে সিংহাসন খালিই পড়ে রয়, কারণ তার কোনো পুত্র ছিল না। প্রিভি কাউন্সিলের রায়ে দত্তক পুত্ররা সিংহাসন না পেলে রাজা কাশীনাথ রায়ের মেয়ের ঘরের নাতি ক্ষেত্রকৃষ্ণ মিত্র আন্দুল সিংহাসনে বসেন। তার বসবাস ছিল হুগলি জেলার কোন্নগরে। দত্তক সংক্রান্ত মামলা মোকদ্দমাতে আন্দুলের রাজকোষ প্রায় খালি হয়ে গিয়েছিল। তিনি সব অপব্যয় বন্ধ করেন এবং জমিদারের আয় বৃদ্ধি ঘটিয়ে অর্থ সংকট দূর করেছিলেন। তিনি ছিলেন উদার এবং উদানশীল। লোকে তাকে রাজা ক্ষেত্রকৃষ্ণ মিত্র বলে ডাকতেন। তার মৃত্যুর পর তার সম্পত্তি দুই ছেলের মধ্যে ভাগ হয়ে যায় এবং তাদের পর তাদের ছেলেদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত নানান মামলা মোকদ্দমা চলতে থাকে, আর এদিকে রাজবাড়িরও গৌরব ম্লান হতে থাকে। আজ আর তেমন কিছুই নেই। রাজপ্রাসাদটির দশাও প্রায় ভগ্ন। প্রাসাদের একাংশে যারা বাস করেন তারা রাজপরিবারের কেউই নয়, ফলে পরের ইতিহাসও আর জানা যায় না। কালের নিয়মে হারিয়ে গেছে সবই। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সাথে। আবার ফিরে আসবো এমনই কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি। ধন্যবাদ।